সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। দর্শক, অ্যালার্জিজনিত হাঁপানি আমাদের সমাজে বহুল প্রচলিত একটি জটিলতা এবং স্বাস্থ্যতন্ত্রের এমন একটি জটিলতা যেটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ কাশি ভেবে ভুল করে থাকি। তবে জীবনের কোন পর্যায়ে গিয়ে আপনি বুঝবেন আপনি অ্যালার্জিজনিত হাঁপানিতে ভুগছেন কিনা, কখন সতর্ক হবেন এবং সতর্ক হবার জন্য করণীয় বিষয়গুলোই বা কী হতে পারে। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি অ্যালার্জিজনিত হাঁপানি কারণ এবং প্রতিকার। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশিদুল হাসান, চেয়ারম্যান ইঞ্জিনিয়ার্স হেলথ কেয়ার লিমিটেড, অধ্যাপক চেস্ট ডিজিজের। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। খুবই প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আমরা শুরু করছি আজকের আলোচনা। শুরুতে একটু জানতে চাই যে সাধারণ হাঁপানি এবং অ্যালার্জিজনিত হাঁপানি এই দুটোর মধ্যে বিশেষ কি কোনো পার্থক্য রয়েছে, আমরা কি করে বুঝবো? আসলে অ্যাজমা একটা আমব্রেলা বা ছাতার মতো, অনেকগুলো হাঁপানিকে একসাথে বললে আমরা অ্যাজমা বলি, কিন্তু অ্যাজমার একটা সাব ক্লাসিফিকেশন, একটা ধরন হচ্ছে অ্যালার্জিজনিত হাঁপানি। যদিও অ্যালার্জিজনিত হাঁপানি এটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি, এবং বাচ্চাদের বেলায় দেখি 70 থেকে 80% অ্যালার্জিজনিত হাঁপানি, বয়স্কদের 50 থেকে 60% অ্যালার্জিজনিত হাঁপানি। কিন্তু অন্য ধরনের হাঁপানি থাকার কারণে হাঁপানি একটা ব্রড টার্ম। আর আমরা যদি একদম সঠিকভাবে বলি তাহলে একটা ধরন হচ্ছে অ্যালার্জিজনিত হাঁপানি। অন্যান্য হাঁপানি যেমন আছে, বড়দের হয় অ্যাডাল্ট অনসেট হাঁপানি, যেটা নন অ্যাটোপিক অ্যালার্জি বা নন অ্যাটোপিক হাঁপানি। তার ভিতরে দুই ধরন আছে, একটা হচ্ছে ইউসিনোফিল দিয়ে হয়, আর একটা ইউসিনোফিল লাগে না। এগুলো হচ্ছে এয়ার পলিউশন থেকে হয়, ইনফেকশন থেকে হয়, বিভিন্ন জিনিস থেকে হয়, এমন ওষুধ থেকে হাঁপানি হয়, যেমন ড্রাগ ইনডিউসড হাঁপানি, অকুপেশন থেকে হয় অকুপেশনাল হাঁপানি। কাজেই অ্যালার্জিজনিত হাঁপানিটা একটা সেপারেট হাঁপানি। এই যে স্যার হাঁপানিটা হচ্ছে, আমরা মনে করে থাকি যে আমাদের অ্যালার্জি হয়েছে, শরীরে হাঁচি হচ্ছে, চোখ থেকে পানি পড়ছে, এটা অ্যালার্জিজনিত জটিলতা। কিন্তু কখন এটা হাঁপানিতে রূপ নিতে পারে এবং কারা আসলে আক্রান্তের ঝুঁকিতে? আসলে অ্যালার্জিজনিত হাঁপানি যেটা, এটা আসলে বডির ভিতরে একটা রিয়াকশন হয়। আমাদের বডিতে আইজি নামে একটা জিনিস আছে, এটা মানুষের বডিতে বডিগার্ড হিসাবে কাজ করে। এই বডিগার্ডটা যদি ভুল জিনিসকে চিনে ফেলে, যেমন আমরা সবসময় ধুলার মধ্যে যাচ্ছি, সবসময় ধোঁয়ার মধ্যে যাচ্ছি, সবসময় বিভিন্ন জিনিসের সংস্পর্শে যাচ্ছি, এই জিনিসগুলো সংস্পর্শে আসলে কেউ কেউ এতে সেন্সিটিভ হয়ে যায়, যাতে এই উত্তেজকের যখন প্রভাব হয় ওই আইজি তাকে ভুল অ্যালার্ম দেয়, আর অ্যালার্ম দেওয়ার কারণে বডিতে ইউসিনোফিল কিছু অ্যান্টিবডি তৈরি করে এইগুলো যখন মাস্ট সেলের সাথে রিয়্যাক্ট করে, এই রিয়াকশনের কারণে বডি তখন এই যে সঠিক যে জিনিসগুলো যেগুলো সাধারণভাবে মানুষের সাথে চলতেছে, এই জিনিসগুলোর এগেনস্টে সে একটা ইমিউনিটি তৈরি করে, একটা রিয়াকশন তৈরি করে। তখন দেখা যাচ্ছে ধুলার মধ্যে গেল, হাঁচি শুরু হয়ে গেল। মাইটের কাছে গেল, মাইট মানে হচ্ছে ঘরের ধুলা, যার ভিতরে এক ধরনের কীট থাকে, তাকে মাইট বলে, এর সংস্পর্শে গেল, হাঁচি কাশি শুরু হয়ে গেল। এরকম যে কোনো যে জিনিসগুলো সাধারণ জিনিস, যেগুলোকে আমরা গুরুত্ব দিই না, এই জিনিসগুলো যখন মানুষের জন্য একটা ক্ষতিকর জিনিস হয়ে যায়, তখন আমরা এটাকে অ্যালার্জিজনিত হাঁপানি বলি। স্যার, একটু জানতে চাই যে হাঁপানি হয়েছে কিনা, মানে আসলে বহিঃপ্রকাশটা কেমন হতে পারে? কারণ অ্যালার্জিক রাইনাইটিস হলেও তো এই ধরনের জটিলতাগুলো হয়ে থাকে। চোখ থেকে পানি পড়ছে, এসির সঙ্গে সংস্পর্শে গেলে, রোদে গেলে, ধুলায় গেলে, যে উপসর্গগুলোর কথা শুনলাম, আমরা কি করে পার্থক্য করব আসলে? আমাদের অ্যাজমার একটা বিশেষ দিক হচ্ছে যে একই সিমটম বা কম্বিনেশন অফ সিমটম এটা বারবার হয়। যেমন কাশি, বুকে চাপ, বুকে সাঁই সাঁই শব্দ, এই সিমটমগুলো যদি বারবার হয়, অথবা শ্বাসকষ্ট যদি বারবার হয়, তখন আমরা এটাকে অ্যাজমা বা হাঁপানি বলি। একবার হলো কোনো একটা ইনফেকশনের প্রভাবে, তারপর সে ভালো হয়ে গেল, তখন আমরা এটাকে হাঁপানি বলি না। যেটা বাচ্চা বয়সে অনেক সময় হয়, আমরা 2-3 বছর বাচ্চাকে যে ব্রঙ্কিওলাইটিস ভাইরাল ইনফেকশন হয়, তখন হাঁপানির মতো প্রকাশ নিয়ে আসে, কিন্তু তারা ভালো হয়ে যায়। কিন্তু যদি আবার 2-1 মাস পর পর হচ্ছে, তখন আমরা এটাকে হাঁপানি বলি। একজন ব্যক্তি হাঁপানিতে আক্রান্ত হলো, মানে প্রাথমিক অবস্থায় এটা কি করে বুঝবে? মানে বাচ্চারা যদি আক্রান্ত হয়ে থাকে, অভিভাবকদের বোঝার কি কোনো উপায় রয়েছে? এইটা বোঝার জন্য আমরা প্রথম যে জিনিসটা করি, হিস্ট্রি নেই। হিস্ট্রিতে রিকারেন্ট অ্যাটাক, দ্বিতীয় হচ্ছে ফ্যামিলি হিস্ট্রিতে তার হাঁপানি থাকতে পারে, আর তৃতীয় যে জিনিস আছে, আমরা পরীক্ষা করলে কিছু জিনিস দেখতে পাই, যেমন নাক দিয়ে পানি পড়তেছে। এটা কিন্তু হাঁপানির সাথে অ্যালার্জিক রাইনাইটিস খুব কমন। এবং তার সাথে যখন আমরা তাকে স্টেজে বসাই, বুকে একটা সাঁই সাঁই শব্দ পাই, যে শব্দটা
হাঁপানিতেই হয়, বিশেষ করে আক্রান্ত অবস্থায়, সুস্থ অবস্থায় নাও থাকতে পারে। কিছু টেস্ট আছে যে টেস্টগুলো দিয়ে আমরা ধরি, যেমন আমরা ব্লাডে টেস্ট করি আইজি লেভেল নর্মাল না বেশি, আমরা স্কিন প্রিক টেস্ট করি, করে বিভিন্ন জিনিসে অ্যালার্জি, যেমন হাউস ডাস্ট মাইটে অ্যালার্জি, খাবারের অ্যালার্জি, এগুলো আমরা ধরে থাকি। আজকাল ব্লাডেও টেস্ট করা হয়, সেই টেস্ট দিয়ে আমরা ধরে থাকি। এটা হচ্ছে অ্যালার্জির বিষয়। আর একটা হচ্ছে অ্যাজমার বিষয়। অ্যাজমার জন্য আমরা যেটা করি, প্রথমে আমরা স্পাইরোমেট্রি করি। স্পাইরোমেট্রিতে যদি অবস্ট্রাকশন থাকে বা শ্বাসনালীগুলো সরু হয়ে গেছে বোঝা যায়, তখন আমরা সালবুটামল ইনহেলার দিই, দিয়ে শ্বাসনালী প্রসারিত করে আবার দেখি যে প্রসারিত হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে আমরা বুঝি এটা অ্যাজমা। যদি এটা না বোঝা যায় তখন আমরা একটা স্পেশাল টেস্ট করি, যাকে বলি ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট। আচ্ছা, এই টেস্টে আমরা কিছু মিথাকোলিন ইনহেল করাই, করলে ভিতরে কাশি তৈরি হয়, শ্বাসকষ্ট তৈরি হয়। এটা আর্টিফিশিয়ালি তৈরি করে আমরা দেখি যে তার ভিতরে অ্যাজমা বা হাঁপানি আছে কি নাই। এটা আমরা কারণ অনেকে আছে সাইকোজেনিক, শ্বাসকষ্ট নিয়ে আসে, আমাদের এটা রিভার্সিট করতে হয় যে এটা আসলে হাঁপানি নাকি সাইকোজেনিক। অনেকে আছে ভোকাল কর্ড সিনড্রোম, এখান থেকে শব্দ হচ্ছে, এখান থেকে শব্দ হয়, তো শুনলে মানুষ মনে করে হাঁপানি, কিন্তু আসলে শব্দটা উপর থেকে। আমরা এগুলো ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট করে বুঝে থাকি। স্যার একটু জানবো যে মানে আক্রান্তের ঝুঁকিতে তো অনেকেই রয়েছে, পারিবারিক হিস্ট্রি আপনি একটা কথা বলছিলেন, এছাড়া ধুলোবালি, ডাস্ট, অনেকে কিন্তু আবার দীর্ঘদিন ধরে স্মোক করার প্রবণতা রয়েছে আমাদের দেশে। এখন নারীরাও করছে, পুরুষেরাও করছে। দীর্ঘমেয়াদে যদি কেউ ধূমপান করে থাকে, এটি আসলে অ্যাজমাটাকে বাড়িয়ে তোলার কোনো কারণ হতে পারে কিনা? অবশ্যই, কারণ যে কোনো ট্রিগার দুই ধরনের। একটা হচ্ছে স্পেসিফিক ট্রিগার, যেটা আমরা বললাম অ্যালার্জি থেকে হয়, বিভিন্ন মাইট বা কুকুর বিড়ালের লোম, ঘরের কার্পেটের ধুলা, এগুলো হচ্ছে স্পেসিফিক। আর নন স্পেসিফিক যে ধোঁয়া, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ধূমপান। ধূমপান একটা ইরিটেন্ট, যে কোনো ভিতরে শ্বাসনালীতে প্রদাহ থাকলে, ইনফ্লামেশন থাকলে তার এই শ্বাসকষ্ট হতে পারে। এই জন্য অ্যাজমা রোগীদের শ্বাসকষ্ট হওয়ার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ধূমপান করা। একটি বিষয় নিয়ে আসতে চাই এক্ষেত্রে, যে এই যে আপনি তো বললেন যে আর্লি স্টেজ রয়েছে, লেডি স্টেজ রয়েছে অ্যাজমা অ্যাটাক হবার, কিন্তু যারা অ্যালার্জিজনিত অ্যাজমায় ভুগছে, আপনারা সাধারণত কোন কোন রোগীগুলোকে পেয়ে থাকেন যারা আর্লি স্টেজে আসছে? আমাদের দেশে কি আসলে আর্লি স্টেজে রোগীরা আসে? আর্লি স্টেজে সাধারণত জিপিদের কাছে যায় এবং তারা চিকিৎসা নেয়। আমাদের এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, আর্লি স্টেজে যদি আমরা প্রিভেন্টিভ ড্রাগ, অর্থাৎ অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটা শ্বাসনালীতে প্রদাহ করে, এটা যদি শুরু করে দেই, তাহলে এটা আর লেট স্টেজ পর্যন্ত গড়ায় না। এই একটা জায়গায় আসলে জোর দেওয়াটা খুব বেশি জরুরি। এই কারণে আমি একটু ইন্টারাপ্ট করলাম আপনার কথার মাঝে, যে আর্লি স্টেজে বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের আমরা পাচ্ছি না, এই কারণে এত এত আক্রান্তের ঝুঁকি কিংবা দীর্ঘমেয়াদী জটিলতায় পরিণত হচ্ছে অ্যাজমা। স্যার বিস্তারিত জানবো দীর্ঘমেয়াদী জটিলতাগুলো সম্পর্কে, চিকিৎসা পদ্ধতি, ধরন সম্পর্কে। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ, এবং আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশিদুল হাসান। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্যার, বিরতির আগে কথা বলছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় রোগীগুলোকে পেয়ে থাকি না, এবং তারা সচেতন নয়। হয়তোবা তারা মনে করে সাধারণ জটিলতা, অ্যালার্জি, এটা কেটে যাবে। পরে যখন জটিলতার পরিমাণ বাড়তে থাকে, তখন গিয়ে আপনাদের শরণাপন্ন হয়। আমরা সচেতনতা নিয়ে কথা বলবো, কিন্তু একটু জানতে চাই যে যখন এই ডিজিজটা ডায়াগনোসিস হয়ে গেল, আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে চিকিৎসা পদ্ধতির ধরন কি কি রয়েছে? আমাদের যখনই ডায়াগনোসিস হয়ে গেল, আমাদের প্রথম যে জিনিসটা বোঝাতে হবে রুগীকে, যে এটা একটা দীর্ঘমেয়াদী রোগ, এটা কন্ট্রোল করে রাখার ডিজিজ, এটা কিওর হয় না। বেশিরভাগ মানুষ মনে করে আমি বাচ্চা বয়সে হয়েছে, বড় হলে ভালো হয়ে যাবে, কিন্তু আসলে তা নয়। তার ভিতরে ইনফরমেশন থেকে যায়, হয়তো রেমিশন হয়, সিমটম ফ্রি হয়, কিন্তু ভিতরে রোগ থেকে যায় সারা জীবন। কাজেই এটা একটা ইনফ্লামেটরি ডিসঅর্ডার, যেটা একবার শুরু হলে সারা জীবন এটা তার ভিতরে থাকবে। প্রকাশ থাকতেও পারে, নাও থাকতে পারে। কাজেই এর চিকিৎসা সারা জীবনই আমাদের মেনে চলতে হবে। যেমন এইসব পেশেন্টকে আমরা, ইনফ্লামেশন একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ভাইরাস ইনফেকশন। এই জন্য আমরা প্রথমেই বলি যে প্রতি বছর একটা করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেবেন। আমরা যাদের নিউমোনিয়ার ভ্যাকসিন তো এখন বাচ্চা বয়সে দিয়ে দেওয়া হয়, না দেওয়া হলে আমরা নিউমোনিয়ার ভ্যাকসিন দিতে বলি। দ্বিতীয় হচ্ছে এই ট্রিগার ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড করা। ঘরের মধ্যে ধূমপান করবে না, ঘরে কার্পেট রাখবে না, ক্রস ভেন্টিলেশন হবে, ঘরের ভিতরে স্যাঁতস্যাঁতে আবহাওয়াকে অ্যাভয়েড করবে। এই যেসব জিনিসের কারণে এটা হয়, ট্রিগার ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড করা।
এবং তার পরবর্তীতে আমরা যে ওষুধগুলো দেই, আগে আমরা দেখতাম রিলিভার হিসাবে অ্যাজমাসল ইনহেলার ইউজ করা হতো। এখন আমরা বলি অ্যাজমাসল ইনহেলার মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। অ্যাজমাসলের সাথে অ্যান্টি ইনফ্লামেটরি বেক্লোমিথাসন এখন মিলাই দেওয়া হচ্ছে। অ্যাজমাসল বা ওই যেগুলো সালবুটামল জাতীয় যে ওষুধ, সেই ওষুধগুলোর সাথে এখন বেক্লোমিথাসন বা অন্য ওষুধ বুডিসোনাইড মিশাই দেওয়া হচ্ছে, যাতে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশনটা সাথে সাথে পেয়ে যায়। আমরা ওষুধ দিয়ে রিলিফ হওয়া, যেমন মাথা ব্যথা হলে একটা প্যারাসিটামল খেলাম, কিন্তু তার ভিতরে প্রেশারের কারণে মাথা ব্যথা, প্রেশারটা চিকিৎসা করলাম না, তার যেমন ক্ষতি, এরকম ভিতরে ইনফ্লামেশন আমরা শ্বাসকষ্ট কমাচ্ছি, এটা তার এরকম ক্ষতি। আমরা শ্বাসকষ্ট কমালে হবে না, শ্বাসকষ্ট তার প্রকাশ, আসলে তার ভিতরে যে ক্ষত, এই ক্ষত শুকাতে হবে। এই জন্য অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ, যেটা সালবুটামলের সাথে আমাদের বেক্লোমিথাসন বা বুডিসোনাইড এই জাতীয় বা ফ্লুটিকাসন এই জাতীয় ইনহেল কর্টিকোস্টেরয়েড, তাকে ইনহেল করতে হবে। এই ইনহেলেশন যদি সে নিয়মিত নেয়, তাহলে 6 মাস, 1 বছর, 2 বছর নিতে থাকলে একসময় এই ইনফ্লামেশন সাবসাইড করবে এবং তার রেমিশন হয়ে যাবে, পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, যদিও রোগটা তার ভিতর থেকে যাবে। মানে এত গুরুত্বপূর্ণ একটা তথ্য জানলাম যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ অ্যাড করে ইনহেলার নেওয়াটা জরুরি। আমার মনে হয় আমাদের দেশে প্রায় 95% মানুষ শুধুমাত্র অ্যাজমাসল ইনহেলারটাই ব্যবহার করে এবং সবচেয়ে প্রচলিত একটি ইনহেলার এটি। জি জি। এবং এটি যে ক্ষতিকারক, আপনার মাধ্যমে তথ্য দর্শকদেরকে আমরা জানাতে পেরেছি, আমরা অত্যন্ত আনন্দিত। স্যার, আরেকটি বিষয় আনতে চাই যে আমরা তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফার্মাসি থেকে নিজের মতো করে ওষুধ খাওয়ার প্রবণতা রয়েছে, দীর্ঘদিন ধরে স্টোরেজ জাতীয় বিভিন্ন ধরনের ওষুধ খায়, অনেকে স্টোরেজ ইনজেকশন নেয়। এগুলো আসলে দীর্ঘমেয়াদী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে জি জি। আমরা বলি ইনহেলড কর্টিকোস্টেরয়েড, এটা অল্প মাত্রায় নিরাপদ, কিন্তু যদি সে হাই ডোজ নেয় তখন ডাক্তারের কাছে শরণাপন্ন হয়ে ঠিকঠাক মতো নিতে হবে, নাহলে লং টার্ম ইনহেল কর্টিকোস্টেরয়েড নিলেও তার সমস্যা দেখা যায়। যেমন তার মুখের ভিতরে ঘা হয়, ছত্রাক দেখা দেয়, গলা বসে যায়, তার ওজন বাড়তে থাকে, তার অস্টিওপোরোসিস, হাড়ের ভিতরে, বোনের ভিতরে ক্যালসিয়াম কমে যায়, হঠাৎ করে ফ্র্যাকচার দেখা দেয়, এইসব সমস্যাগুলো দেখা যায়। স্টমাকে আলসার দেখা দেয়, ডায়াবেটিস দেখা দিতে পারে। এই সব সমস্যা খালি ইনহেলডে দিলে, আর ওরালে তো কথাই নাই। এই জন্য ওরাল বা ইনজেকশন যারা নেয় তারা কিছুদিন পর মোটা হতে শুরু করে, কিছুদিন পর খাওয়ার রুচি বেড়ে যায়, যখন ওজন বাড়ে, ঘাম বাড়ে, তার ঘুম ঠিকমতো হয় না, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়, রিফ্লাক্স হয়, স্টমাকের খাবার উপরে উঠে আসে, তার থেকে বারবার লাংসে ইনফেকশন হয়। এই সব জিনিসগুলো খালি আমি অনিয়মিত বা স্টেরয়েড নেওয়া বা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ নেওয়ার কারণে হয়ে থাকে। এই জন্য যখনই অ্যাজমা সিভিয়ার হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, তার ওষুধগুলো ঠিকঠাক নিতে হবে, যাতে তার কন্ট্রোলটা ভালোভাবে হয়। আর স্যার, ইনহেলার ব্যবহার করার প্রতি আমাদের কিন্তু একটা ভীতগ্রস্ততা রয়েছে। আমরা সবসময় মনে করে থাকি যে এই ইনহেলারটি একবার যদি শুরু করা হয় তাহলে সারা জীবন কন্টিনিউ করতে হবে এবং হয়তোবা ইনহেলারটি আমার শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক। আপনার কি পরামর্শ থাকবে? জি, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ আসলে আমাদের দেশের মানুষের ধারণা ছিল একসময় যে ইনহেলার নেওয়া মানেই এটা ধূমপানের মতো বা সিগারেটের মতো তার একটা নেশা। এটা কোনো নেশার জিনিস নয়, এটা তার প্রয়োজন, অসুস্থতার জন্য সে নিয়ে থাকে। এই ইনহেলারের ভিতরে, ইনহেলার তো বাইরের খোলসটা, ভিতরে অনেক ধরনের ওষুধ থাকে, যেমন রিলিভার বললাম, সালবুটামল জাতীয় ওষুধ, আবার প্রিভেন্টার বা কন্ট্রোলার মেডিসিন, যেগুলোকে আমরা বলি নিয়ন্ত্রণ করার ওষুধ, যেমন ইনহেল কর্টিকোস্টেরয়েড থাকে, এবং এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। কাজে ইনহেলার একটা ওষুধ না, এটা একটা মাধ্যম, আমরা এই মাধ্যমে ওষুধ নিয়ে থাকি। এটার সাথে নেশা বা এটার উপরে আসক্তি হওয়ার কোনো কারণ নেই। আমাদের যখন রেমিশন হয়ে যাবে, সেটা কারো আর্লি অ্যাজমা হলে পরে 6 মাসের রেমিশন হয়ে যেতে পারে, 1 বছর লাগতে পারে। যখন ফুল রেমিশন, অর্থাৎ তার দিনের বেলা শ্বাসকষ্ট হয় না, রাতের বেলা ঘুমে ডিস্টার্ব হয় না, আর সালবুটামল জাতীয় ইনহেলার সপ্তাহে 1-2 বার লাগে কি লাগে না, সে সব কাজ করতে পারে, তার কাজে কোনো লিমিটেশন নাই, সে ফুল কন্ট্রোল, তখন আমরা ওষুধগুলোকে কমাই এবং অনেক সময় আমরা এই ওষুধকে বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা। কিন্তু যদি এরকম সিভিয়ার অ্যাজমা হলো যে তাকে না নিলে সে ভালো থাকে না, তার নিবে। যেমন একটা প্রেশারের ওষুধ সারা জীবন খাচ্ছে, ডায়াবেটিস ইনসুলিন সারা জীবন নিচ্ছে, তার সেটা নেওয়া হচ্ছে, এটা কোনো নেশা না। ইনসুলিনটা তার প্রয়োজন, এরকম ইনহেলার তার প্রয়োজন, সে প্রয়োজন মনে করে নিবে। এটা কোনো নেশার বস্তু নয়, এটা তার প্রয়োজন। তার মানে ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, মেজর ভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে না। স্যার, আধুনিক চিকিৎসায় বায়োলজিক্স খুব জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি, এটা কি ইনহেলারের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি আপনাদের বলছিলাম সিভিয়ার অ্যাজমা, যে অ্যাজমা আমরা দেখলাম বাচ্চা বা বয়স্ক ইনহেলার নিচ্ছে, কন্ট্রোল হচ্ছে না এবং তার আইজি লেভেল হাই, আমরা অ্যালার্জি টেস্ট করে দেখলাম যে তার স্পেসিফিক অ্যালার্জি আছে,
এবং আমরা তাকে অ্যান্টি অ্যালার্জি ভ্যাকসিন যেগুলো সাবলিঙ্গুয়াল দিই, এগুলো কাজ করতে 6 মাস 1 বছর 2 বছর সময় লাগে। আমরা তখন তাদেরকে বায়োলজিক্স ইউজ করি। তার মধ্যে বাংলাদেশে যেটা পাওয়া যায় অমালিজুমাব, আমরা এটা ইউজ করে থাকি। এটা আমরা 2 সপ্তাহ বা 1 মাস পর পর দিয়ে থাকি আইজি লেভেলের উপরে। এটা দিলে পরেই দেখা যায় যে তার আইজি লেভেল কমে, আইজি লেভেল কমলে তার অ্যাটাক রেট কমে যায়, তার এক্সাজারবেশন কমে, বারবার আক্রান্ত হওয়া কমে, এবং তার প্রেডিসোলন নেওয়া কমে যায়, যেটা ইম্পর্টেন্ট। যে স্টেরয়েড নেওয়া কমলেই তার সুস্থ থাকার সহজ হয়, এবং এটা হলে পরেই তার দেখা যায় যে তার অ্যাজমা কন্ট্রোলটা অনেক সহজ হয়ে যায়। যে জিনিসটা সিভিয়ার ফর্মে ছিল সেটা সাধারণ ফর্মে চলে আসে যদি নিয়মিত কেউ বায়োলজিক্স বা অমালিজুমাবকে ইউজ করে। খুবই চমৎকার একটি তথ্য পেলাম আমরা। প্রত্যেকটি দর্শক হয়তো উপকৃত হয়েছে এই একটি তথ্যের দ্বারা, কারণ অত্যাধুনিক একটি চিকিৎসা পদ্ধতি যেটি সম্পর্কে আমরা অনেকেই জানি না। স্যার, একটি বিষয় আসতে চাই যে আমরা তো অ্যাজমার কথা বলছি, এবং সেটি অ্যালার্জিজনিত অ্যাজমা বা হাঁপানি। আসলে নিয়ন্ত্রণে রাখার জন্য জীবনযাপন পদ্ধতি কিংবা খাদ্যাভ্যাসে কি কোনো পরিবর্তন আনার পরামর্শ থাকবে? জি, আমরা যে অ্যালার্জি টেস্ট করি, করে আমরা দেখি কী কী জিনিসে অ্যালার্জি, তার মধ্যে যদি কোনো ট্রিগার ফ্যাক্টর দেখি, পেশেন্ট নিজেই বলে যে আমার চিংড়ি মাছ খেলে শ্বাসকষ্ট হয়, আমার ইলিশ মাছ খেলে সে খেয়ে দেখছে যাতে কষ্ট হয়, আমরা তখন সেটাকে অ্যাভয়েড করতে বলি। কিন্তু অনেক রুগী আছে, 95% রুগীর খাবারের সমস্যা নাই, সমস্যা এনভায়রনমেন্টে। আজকে এই এয়ার পলিউশন এবং ঘরের পলিউশন, এটার কারণে এই সমস্যাগুলো তার বেশি হয়ে থাকে। এই জন্য আমাদের এই পলিউশন কন্ট্রোল এবং আমাদের তার সাথে সাথে আমাদের প্রিভেন্টিভ ড্রাগ, যেটা বলা হলো ইনহেল কর্টিকোস্টেরয়েড, এবং প্রয়োজনে অমালিজুমাব পর্যন্ত যেতে হবে, যে তাকে ফুল নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে পুরাপুরি, যাতে সে একটা সুস্থ জীবন পায়। এবং পাশাপাশি স্যার লাইফস্টাইল মডিফিকেশন, এই ব্যাপারটাতে একটু জোর দেওয়ার পরামর্শ থাকবে কিনা? জি, অবশ্যই লাইফস্টাইল। প্রথম যে কথা, যে আমরা অ্যাজমা লুকাবো না। মানুষ একটা আমাদের দেশে মানুষ অ্যাজমা বললে বিয়ে হবে না, অ্যাজমা বললে এই সমস্যা, মানুষ অ্যাজমা বলতে চায় না। অ্যাজমা লুকানো রোগ না, এটা প্রকাশ করতে হবে ডাক্তারের কাছে মানুষকে যে আমার অ্যাজমা আছে। কী আছে, এটা একটা সাধারণ রোগ। দ্বিতীয় হচ্ছে, আমি যে প্রিভেন্টিভ ইনহেলার নেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী, এটা নিয়মিত নিব। আমরা বছরে একটা ভ্যাকসিন নিয়মিত নিব, শীতের শুরুতেই আমরা নিয়ে ফেলবো, যাতে ঠান্ডার সময় আমি আক্রান্ত না হই। আমরা যদি কোনো অন্য ওরাল ড্রাগ যেমন মন্টিলুকাস, অন্য ওষুধ ডাক্তার সাহেব দিয়ে থাকে, সেটা নিজে নিজে নিব না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিব। এবং আমার লাইফস্টাইল মডিফিকেশন, আমার এক্সারসাইজ করতে হবে। আজকে আমরা এক্সারসাইজকে ভুলেই গেছি, খালি ওষুধ দিয়ে চিকিৎসা করতে চাই। এই জন্য আমরা আমাদের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, যে পালমোফিট, ইঞ্জিনিয়াস পালমোফিটে আমরা নিয়মিত এক্সারসাইজ শিখাচ্ছি। নিয়ম মতো খাও, নিয়ম মতো চলো, এবং ডাক্তারের পরামর্শ দিয়ে চলো। যেটা চলে, একটা মানুষ সুস্থ জীবন পাবে। একদম আলোচনা শেষ প্রান্তে চলে এসেছে। আপনাকে আন্তরিক ধন্যবাদ এত এত গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দিয়ে দর্শকদের উপকৃত করবার জন্য। থ্যাংক ইউ। আমিও আপনাদের কাছে কৃতজ্ঞ, এত সুন্দর আমাকে ডাকছেন, আমাকে আরটিভি ডাকছে এই কারণে। প্রিয় দর্শক, মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান আজ এই পর্যন্তই। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যেমনটি পরামর্শ দিয়েছেন, অবশ্যই অ্যালার্জিজনিত অ্যাজমা শনাক্তকরণের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় শনাক্তকরণটা খুব বেশি জরুরি। ঠিক তেমনি প্রয়োজন জীবনযাপন পদ্ধতি কিংবা খাদ্যাভ্যাসে অনেকখানি পরিবর্তন। আসুন সবাই সুস্থভাবে জীবনযাপন করি, একটুখানি পরিবর্তন আনি জীবনযাপনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সাথেই থাকুন।